তাহলে কি দেখছি দেখো যে সাইকেলার আমরা দেখবো যে বৃত্তাকার পথে বা বাঁকের মুখে যখন সাইকেল নিয়ে যাও তখন আমরা একটু কাত হয়ে চালাই। কি জন্যে না, আমরা আনতভাবে যখন আমরা এভাবে চাপ দেব তখন ভূমি আমার উপর একটা প্রতিক্রিয়া বল দেবে আর এই উলম্বের সঙ্গে কোণটা যদি থিটা হয় তাহলে আর যেটা প্রতিক্রিয়া বল তার উপরের দিক উপাংশ হবে আর কস থিটা আর অনুভূমিক দিক উপাংশ হবে আর সাইন থিটা। এই আর কস থিটাটা আর কস থিটা যেটা সেটা ওজনটাকে প্রশমিত করবে এমজিটাকে, আর এটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। এটা বললাম প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে আমরা লিখতে পারবো দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা is equal to mg square by r into mg। তাহলে tan theta is equal to v square by r। tan theta সমান v square by r। এটা সাইকেলার এর ক্ষেত্রে তোমার সম্পর্কটা। এবং এক্ষেত্রে এই যে তুমি mv square এটা আসে তোমার ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল থেকে যদি এটা আসে তাহলে এটা সমান আবার লেখা যায় মিউ এমজি। তাহলে এখানে ভি স্কয়ার মিউ সমান তাহলে পাচ্ছ দেখো বা ভি সমান পাচ্ছি রুট ওভার মিউ আর জি, এই একটা সম্পর্ক থাকে। আর একটা জিনিস দেখো এখানে এইখান থেকে যদি তুমি পাও ভি স্কয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু মিউ, তাহলে মিউ সমান তাহলে এটা সমান যদি হয় তাহলে মিউ সমান tan থিটা, এটা একটা রিলেশন আসছে। ভালো করে দেখো tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি, মিউ সমান ভি স্কয়ার বাই আর জি, তাহলে মিউটা ডিপেন্ড করবে নিউ এর উপরই tan থিটাটার মান ডিপেন্ড করবে। তাহলে থিটাটা মিউ যদি বাড়ে তাহলে থিটাটা বাড়াতে পারবে, আর মিউ যদি কমে তাহলে থিটাটা কমাতে পারবে। স্যার বলছি মানে আর sin থিটা আছে ওটা কাজ কি? আর sin থিটা মানে কি, তুমি সোজা যদি চাপতে তাহলে ওজনটাকে প্রশমিত করতে, তাহলে আমাকে বেঁকে যদি চলতে হয় তাহলে অভিকেন্দ্র বল লাগবে বৃত্তপথে যাওয়ার জন্য। সেইটা অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য আমাকে এখানে আনতভাবে থাকতে হচ্ছে। তাতে আমার প্রতিক্রিয়া বলটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ভাগ ওজনটাকে প্রশমিত করছে আর একটা ভাগ যেটা থাকছে যেটা সাইন উপাংশ সেটাই তোমাকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। ওইটার জন্যই ঘুরছে, ওইটার জন্যই ঘুরছে। তাহলে আর সাইন থিটাটাকে আমাকে মেকে যেতে হচ্ছে যাতে প্রতিক্রিয়া বলটাকে আমি দুটো ভাগ করতে পারি, একটা ওজনটার জন্য দিতে পারবো আর একটা আমি ওই বৃত্তপথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল লাগবে সেই অভিকেন্দ্র বলটার ব্যবস্থা করতে বাড়বে, থিটার মান বাড়বে। তাহলে উইথ দ্য ইনক্রিজ অফ ভ্যালু অফ মিউ, মিউটা ঘর্ষণ গুণাঙ্ক, মিউটাকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে বৃত্তাকার পথে ট্রেনের বা গাড়ির গতি, বৃত্তাকার পথে ট্রেনের বা গাড়ির গতি। ট্রেন বা গাড়ি যদি বৃত্তপথে ঘোরে তাহলে একই রকম ভাবে এই জায়গায় যখন চাকাটা ধরে এইভাবে ঘুরছে, এইভাবে যখন ঘুরবে বৃত্তপথে তখন সেই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যেটা, কারণ এগুলো তার আনতভাবে যেতে পারে না, তাহলে একটু বেঁকে যেটা চলবে তার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটা আসবে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক থেকে যদি আসে সরি এমটা কাটবে, তাহলে ভি সমান দেখো রুট ওভার মিউ আর জি, এটা হচ্ছে পিছলে না পড়া শর্ত। ম্যাক্সিমাম ভেলোসিটি যে ভেলোসিটিতে গেলে গাড়িটা পিছলে পড়বে না তার মানটা যদি বের করতে হয় তাহলে আমরা বলবো এম ভি স্কয়ার বাই আর যেটা সেটা মিউ এম জি সমান ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর যেটা এটা মিউ এম জি সমান ইকুয়াল হবে এম এম কাটলে ভি ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হচ্ছে মিউ আর। তাহলে ডিপেন্ড করবে কয়টা প্যারামিটার থাকছে, মিউ ঘর্ষণ গুণাঙ্ক আর বৃত্তপথের ব্যাসার্ধ, জি তো সবসময় কনস্ট্যান্ট অভিকর্ষণ তথ্য, এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। এটাই আর দুটোই একই, দুটোকে আমি একবার এখানে লিখেছি একবার এখানে লিখেছি যাতে ব্যাপারটা সহজে বোঝা যায়। এইটা হচ্ছে সর্বোচ্চ ভেলোসিটি, এই ম্যাক্স পড়বে না, পিছলে না পড়ার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি, পিছলে না পড়তে হলে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা সেটাকে আমরা কারো অসুবিধা হলে বলবে। এরপর হচ্ছে ব্যাংকিং, যেটা
এই যে প্রবলেম, এই প্রবলেমটা মেটানোর জন্য আমরা কি করি, বাঁকের মুখে দেখবে ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং মানে এখানে কি করা হয়, এক দিকটা অন্য দিকে থেকে খানিকটা উঁচু থাকে। ব্যাংকিং জিনিসটা হচ্ছে এইটা এক দিকটা অন্য দিকের থেকে সামান্য উঁচু করা হয়। যার অসুবিধা হবে প্লিজ বলুন কিভাবে উঁচু করা হয় সেটা দেখো। যে এইটা যদি তোমার রাস্তাটা হয় তাহলে রাস্তাটা ঠিক এইভাবে, মানে এই দিক থেকে এই দিকে একটু উঁচু থাকে। এতটা উঁচু দেখে মনে হচ্ছে অতটা হয়তো থাকে না, যাই হোক আমাদের বোঝানোর জন্য আমরা দিতে হলো। এই কোণটা আমি ব্যাংকিং কোণ বলবো, এই থিটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, ব্যাংকিং কোণ। থিটাটা এটা এইচ আর এটা আমি এক্স ধরছি, এবং আমরা পাশে লিখে রাখি ট্যান থিটা সমান h/x, পরে কাজে লাগলে কাজে লাগিয়ে দেব। এরপর দেখো গাড়ি যখন ওর মধ্যে দিয়ে যাবে তখন গাড়িটা ধরো যদি এইভাবে থাকে এর মধ্যে, তাহলে একে দেখো যে লম্ব প্রতিক্রিয়া যেটা সেটা এই তলের উপর লম্ব। লম্ব প্রতিক্রিয়া গাড়িটা যখন আনত তলের উপর দিয়ে যাবে তখন ওই গাড়িটাকে ওই তলটা লম্বভাবে একটা বল দেবে, সেটাকে লম্ব প্রতিক্রিয়া বলবো। তাহলে এই লম্ব প্রতিক্রিয়াটাকে যদি উপাংশ করে নিই তাহলে কি দাঁড়াবে দেখো, এটা হচ্ছে আর এই কোণটা থিটা হলে এটা থিটা হবে, কি এটা আর cos থিটা, এটা আর sin থিটা, আর এটা হচ্ছে mg। একটা আর cos থিটা, একটা আর sin থিটা, একটা mg। ভালো করে দেখো, ভালো করে বুঝো, ভালো করে বুঝে নাও। তাহলে কি পাবো দেখো, আর cos থিটার সমান কি বলবো, সুমিত বলবে। সুমিত আর cos থিটা ইকুয়াল টু কি হবে চোখে দেখতে যা পাচ্ছ বলো? গুড, mg। আর sin থিটা সমান যা এতক্ষণ হয়ে এসেছে তাই হবে, বলো বলো, mv²/r। দুটো যদি ভাগ করি তাহলে tan থিটা সমান আবার সেই v²/rg, আবার tan থিটা সমান আমরা পাশে লিখে রেখেছিলাম একটা যেন কি, তাহলে v সমান বেরোবে √h/r/x। এটা হচ্ছে v এর মান, v equal to √h/r/x। এটা হচ্ছে ব্যাংকিং যুক্ত পথে সর্বোচ্চ গতিবেগ যেটা, ব্যাংকিং যুক্ত পথে যদি সর্বোচ্চ গতিবেগটা বের করতে হয় তাহলে এটা করতে হবে। তাহলে আমি এখানে দেখো পিছলে না পড়লে এখানে আমার এই এফ এর মানটা আসবে একটা ঘর্ষণ বল, একটা ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল যদি আসে এই কোণটা থিটা হলে এটা থিটা বলছি, তাহলে এদিক বরাবর দেখো এফ cos থিটা আসবে, আর এদিক বরাবর আসবে এফ sin থিটা। হবে কিনা বলো? এফ এর জন্য এদিক বরাবর একটা এফ cos থিটা আর নিচের দিকে এফ sin থিটা। তাহলে দেখো এটা যদি এফ হয় তাহলে এফ এর এদিকটা cos থিটা, এদিকটা sin থিটা। তাহলে আমি দেখো কি দেখতে পাচ্ছি, এইদিকে আর sin থিটা প্লাস এফ যদি cos থিটা লেখো, এইটা সমান হচ্ছে mv²/r। এই দুটো একসঙ্গে হচ্ছে, ঘর্ষণটা অ্যাড হচ্ছে। তাহলে এর সমান যদি মিউ আর বলো, এর সমান যদি মিউ আর বলো, যদি আরটা যদি কমন নাও তাহলে sin থিটা প্লাস মিউ cos থিটা ইজ ইকুয়াল টু mv²/r। এটা 1 নম্বর সমীকরণ নাম দাও হলো। এবার উপরের দিকে যদি হিসাব করো, r cos থিটা মাইনাস f sin থিটা ইজ ইকুয়াল টু mg। f sin থিটা নিচের দিকে আছে বলে মাইনাস করলাম, আবার এখান থেকে মিউ আর বসাও, দিয়ে আরটা যদি কমন নাও তাহলে cos থিটা মাইনাস মিউ sin থিটা
ইজ ইকুয়াল টু mg। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে যদি আমি 1 নম্বর ভাজিত 2 নম্বর করি, পাতি দেখো 1 নম্বর ভাজিত 2 নম্বর, তবে 1 নম্বর ভাজিত 2 নম্বর, তাহলে 8টা কেটে যাবে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি হবে দেখো, sin থিটা প্লাস মিউ cos থিটা বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা is equal to আসছে দেখো m v square by r into mg। হয়েছে? এবার আমরা দুদিকে দেখো কি করব, দুদিকে এদিকটা হয়ে গেছে পুরোপুরি, হয়েছে? তাহলে এদিকটা মুছে দিচ্ছি। তাহলে আমি দুদিকে cos থিটা দিয়ে ডিভাইড করব, দুদিকটা cos থিটা দিয়ে ডিভাইড করব, এই উপরে cos থিটা দিয়ে ডিভাইড করব, আবার নিচেও cos থিটা দিয়ে ডিভাইড করব। তাহলে কি পাবো দেখো, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ tan থিটা is equal to v square by r, v square by rg বললাম, সিম্পলি ভাগ করেছি। তাহলে যদি v এর মানটা বের করতে হয়, v এর মানটা যদি বের করতে হয়, তাহলে v সমান পাবো rg মিউ প্লাস tan থিটা বাই 1 মাইনাস মিউ tan থিটা, এটা টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে v সমান। তাহলে এটা হচ্ছে ব্যাংকিং যুক্ত পথে পিছলে না পড়ার শর্ত। ঠিক আছে? এটা 2016 সালে নিচে পড়েছিল, নিট 2016 ওই বছর এক্সামে এসেছে। রিভিউ জিনিসটা বলছি, অক্ষদণ্ডের চারিদিকে তীব্র ঘূর্ণন, মানে দেখবে সেন্ট্রিফিউগাল ড্রাইং মেশিন আছে, আমরা ওয়াশিং মেশিন যখন কাপড় জামা কাচি, যে আমরা শুকাতে চাই, শুকানোর সময় কি করা হয়, ওর মধ্যে দেখবে একটা অ্যাক্সিসের রেসপেক্টে ওটা ঘুরতে থাকে, এবং ওখানে এত জোরে ঘুরে কাপড় চোপড়গুলোকে নিয়ে যে জলগুলো ওখান থেকে ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়, ফলে ওটা শুকিয়ে যায়। এগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল ড্রাইং মেশিন। রক্ত দেখো, রক্ত যে ইয়েটা, ওখান থেকে যদি আমি রক্ত কণিকা কেটে পৃথক করতে চাই, তাহলে ওই ওরকম ঘূর্ণন সৃষ্টি করে করতে পারবো। যেমন ধরো দুধ থেকে তুমি মাখন তুলতে চাইছো, দুধ আর মাখন, এর মধ্যে দুধের জলীয় অংশ আর দুধের মাখন কোনটা ভারী হবে বলো? মাখনটা মনে হবে, কিন্তু নয়, কারণ মাখন দুধের উপর ভাসে। তা মাখন যদি ভারী হতো তাহলে ভাসতো না, তলায় ডুবে থাকতো। আমরা বলতে গিয়ে উল্টা করি। যাই হোক, তাহলে কি হচ্ছে, মাখনটা জলে ভাসছে মানে মাখনটা হালকা। তাহলে দুধ থেকে যদি শুভ্রসূচি, যদি আমি মাখনটাকে সেপারেট করতে চাই, তাহলে আমি কি করব, কিছু না একটা পাত্রের মধ্যে দুধ রেখে দাও, একটা দণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন নাও, এটাকে নিয়ে এইভাবে ঘূর্ণন তৈরি করো, এইভাবে ঘোরাও, দেখবে দুধটা ঘুরবে। দুধটা যখন ঘুরবে তখন উপরে ফাঁসবে কোনটা, মাখনটা। মাখনটা যেটা ফাঁসবে দণ্ডের গায়ে লেগে যাবে, দণ্ডের গায়ে লেগে গিয়ে ওটা আস্তে আস্তে জমতে থাকবে। তারপর ওটাকে তুমি তুলে নিলে, রাখলে একটা পাত্রে। তাহলে এখান থেকে আমরা দুধ থেকে মাখনকে যদি পৃথক করতে চাই, উইথ দ্য হেল্প অফ দিস সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বলের সাহায্যটা করতে হবে। অপকেন্দ্র বলের প্রভাবে কি হয় দেখো, অপকেন্দ্র বলের প্রভাবে আজকে ব্যাচটা পড়ছে, এটা এক্সাম্পল অত ভালো দেওয়া যাচ্ছে না, কিন্তু আগের ব্যাচটা নেওয়া যাচ্ছিল। যে কি হচ্ছে, যে আমরা যখন ব্যাচের স্যাররা পড়া, তখন দেখবো মাঝে মাঝে আমরা ছোট ছোট স্থানীয় ক্রিয়া করি, মানে ছোট ছোট জায়গার মধ্যে বন্ধুর মধ্যে একটা গল্প গুজব করে অ্যাটেনশনটা অন্যদিকে দিয়ে দিই। তাহলে স্যারের যতটা পড়া যাচ্ছে, স্যার যতটা পরিশ্রম করছে, ততটা আউটপুট পাওয়া যাচ্ছে না, তার কিছু অংশ চলে যাচ্ছে অপকেন্দ্র বলের জন্য। তাহলে আমার অ্যাপারেন্টলি, মানে অ্যাকচুয়াল যেটা পাওয়া উচিত, যতটা আমি তোমাকে এফোর্ট দিচ্ছি, তার পুরোটা তোমার কাছে পৌঁছাচ্ছে না, কারণ তুমি খানিকটা অন্যদিকে চলে যাচ্ছ। তাহলে আমার অ্যাপারেন্ট যে রেজাল্ট বলবো, যে আমি যেটা পাচ্ছি, সেটা কি হচ্ছে, অ্যাকচুয়াল মাইনাস যেটা আউটসোর্সিং হয়ে চলে যাচ্ছে বাইরে দিকে, যেটা আমার মনটা এদিকে অ্যাটেনশনটা পুরোপুরি দিচ্ছে না। ঠিক এখানে তাই বলছে যে পৃথিবী যেহেতু নিজ অক্ষের চতুর্দিকে ঘুরছে, পৃথিবী যেহেতু নিজ অক্ষের চতুর্দিকে ঘুরছে, পৃথিবী যেহেতু নিজ অক্ষের চতুর্দিকে ঘুরছে, তাহলে পৃথিবীর উপর রাখা কোনো বস্তু সেও ঘুরছে। এই ঘূর্ণনের জন্য সে সবসময় একটা অপকেন্দ্র বল অনুভব করবে। ঘুরছে যেহেতু, তাহলে সে একটা অপকেন্দ্র বল অনুভব করছে। সে অপকেন্দ্র বলের জন্য প্রদীপ্ত সে কি করবে, সবসময় বাইরে দিকে ছিটকে চলে যেতে চাইবে। তাহলে আমার ওজনের একটা পার্ট, ওজনের একটা উপাংশ শুধু বস্তুটাকে চেপে রাখতে আমাকে কাজ করতে হচ্ছে।
তাহলে অ্যাকচুয়াল ওয়েট অফ দ্য অবজেক্ট যেটা তার থেকে অ্যাপারেন্ট ওয়েটটা সবসময় কম। বুঝতে পেরেছো? তাহলে অ্যাকচুয়াল ওয়েট থেকে আপাত ওজনটা প্রকৃত ওজন থেকে কম হবে, কারণ বস্তু যেহেতু ঘুরছে, পৃথিবী ঘুরছে বলে সে সবসময় বাইরে থেকে একটা অপকেন্দ্র বল অনুভব করছে, তাহলে ওজনের একটা অংশ চলে যাচ্ছে অপকেন্দ্র বলটাকে আটকানোর জন্য। তাহলে অ্যাকচুয়াল ওয়েট যেটা হয়, অ্যাকচুয়াল ওয়েটটা আমরা তখন বলবো ওজন মাইনাস অপকেন্দ্র বল, তাই তো বলবো। অ্যাকচুয়াল ওয়েট যেটা আমরা আপাত ওজন যেটা পাবো, আপাত ওজন এটা কি বলবো? প্রকৃত ওজন মাইনাস অপকেন্দ্র বল। তাহলে আমরা ওজনের একটা পার্ট যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেটা সহিত বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার যে প্রকৃত ওজন যেটা তার থেকে একটা অংশ বেরিয়ে যাচ্ছে বলে আপাত ওজনটা সর্বদা প্রকৃত ওজন থেকে কম হবে। তাহলে আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস অপকেন্দ্র বল। তো এটা আমরা দেখবো যে পৃথিবীর আণবিক গতির জন্য নিরক্ষরেখায় বা কোন একটা ফাই অক্ষাংশে কোন একটা পয়েন্টে কিভাবে ওজন হ্রাসটা হয় তার একটা রাশি তৈরি করব। যেহেতু পৃথিবী নিরক্ষে চতুর্দিকে ঘুরছে, তাই পৃথিবীর উপর রাখা বস্তু ঘুরছে, তাহলে ফাই অক্ষাংশে একটা বিন্দুতে আমরা বস্তুর আপাত ওজনটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যেরকম একটা পৃথিবী রয়েছে, ধরো পৃথিবী নিরক্ষে চতুর্দিকে ঘুরছে, তাহলে পৃথিবীর উপর রাখা কোনো বস্তু ঘুরবে এবং সে সবসময় বাইরের দিকে একটা অপকেন্দ্র বল অনুভব করবে। আর যদি ব্যাসার্ধ হয় তাহলে অপকেন্দ্র বল এটা। এবার আমি ফাই অক্ষাংশে আমি ধরছি যে এখান থেকে ফাই অ্যাঙ্গেলে একটা কক্ষপথ নিচ্ছি যার রেডিয়াস হচ্ছে আর। এটা ও ধরছি, এটা এ ধরছি, এটা বি ধরছি, এটা সি ধরছি। তাহলে ফাই অক্ষাংশে যদি ঘোরে, ফাই অক্ষাংশে যদি আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘোরে, তাহলে তার অপকেন্দ্র বলটা কত হবে? এম ওমেগা স্কয়ার আর। ভালো করে রাখতে, এখানে যদি এম ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর হয়, তাহলে এখানে হবে এম ওমেগা স্কয়ার স্মল আর, যেহেতু কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর। এটা ফাই হলে এটা ফাই। তাহলে আমি যখন বস্তুটাকে টানবো তখন কোন দিকে টানবো? কেন্দ্রের দিকে টানবো। তাহলে তার বিপরীত দিকে আমাকে তার উপাংশটা করে নিতে হবে। বিপরীত দিকে দেখো এর যদি উপাংশ বলো তাহলে আসবে এম ওমেগা স্কয়ার আর কস ফাই। তাহলে ফাই অক্ষাংশে আপাত ওজন যদি mg ফাই বলো সমান হচ্ছে mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos ফাই। mg ফাই is equal to mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos ফাই হলো। তাহলে mg ফাই লিখলাম, mg ও লিখলাম, এখানে m ওমেগা স্কয়ারটাও লিখলাম। এই আর এর জায়গায় মান বসাবো। এখানে ছবি থেকে দেখো cos ফাই is equal to r by r, তাহলে r equal to হচ্ছে r cos ফাই। তাহলে কি পাবো দেখো, এখানে লিখবে একটা r, একটা cos ফাই ছিল আর একটা cos ফাই, দুটোই লিখি পাশাপাশি অশান্তি না করে। স্মল আর এর জায়গায় লিখলাম r cos ফাই, স্মল আরটাকে আমি লিখলাম r cos ফাই। ওটা কি বুঝতে পেরেছো? তাহলে যদি এখান থেকে আমি mg টা কমন নিই, এখানে mg ফাই তো আছেই, তাহলে আসছে দেখো 1 মাইনাস r ওমেগা স্কয়ার বাই g cos স্কয়ার ফাই। mm যদি কেটে যায় তাহলে g ফাই, ফাই অক্ষাংশে অনির্বাচিত ত্বরণ, এটা হলো ফাই অক্ষাংশে অনির্বাচিত ত্বরণ। ঠিক আছে, আমি আর একটু বলে দিই। এবার এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পোল মানে আচ্ছা প্রথমে নিরক্ষরেখায় কত অক্ষাংশ হয়? নিরক্ষরেখায় ফাইটা 0 ডিগ্রি হয়। ঠিকই বলেছো। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে আইটা 1 নম্বর ভ্যালু, জি ফাই যেটা সেটা কত হবে? জি ফাই সমান g into 1 minus r omega square by g cos 01। তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু।
এটা মিনিমাম ভ্যালু। আর একটা যদি বলো মেরুতে জায়গা নেই বলে আমি এখানে কষ্ট করে লিখছি, মেরুতে ফাই সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে জি ফাই সমান হচ্ছে জি। তাহলে মেরুতে হচ্ছে ম্যাক্সিমাম, মেরুতে হচ্ছে ম্যাক্সিমাম, আর নিরক্ষরেখায় হচ্ছে মিনিমাম। এই হচ্ছে তোমার পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় ত্বরণের মানে কি পরিবর্তন হয় সেই জিনিসটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি, দেখে নাও। একটা উত্তল সেতুর মধ্যে দিয়ে যখন গাড়ি নিয়ে যাবে তখন তার ম্যাক্সিমাম একটা ভেলোসিটি দরকার। যদি উত্তল সেতু, এটা বাস আছে, এদিকে দেখো এমজি কাজ করবে আর এদিকে হচ্ছে অপকেন্দ্র বল বা কিছু এদিকে কাজ করবে অপকেন্দ্র বলটা। তাহলে এখন যদি তোমার এই অপকেন্দ্র বলের মানটা যদি ওজনের থেকে কম অথবা সমান হয়, অর্থাৎ ভি এর ম্যাক্সিমাম ভেলোসিটি হবে √r, এর থেকে যদি বেশি বেগ হয় তাহলে গাড়িটা আর সেতুর উপর থাকতে পারবে, সেতু নিচে চলে যাবে। হ্যাঁ, যারা গাড়ির মধ্যে থাকবে তাদের সহ এটা নিচের দিকে চলে যেতে পারে। যাই হোক, তাহলে ভি = √r, এটা কন্ডিশন। আর একটা থাকে কন্ডিশন যেটা দেখো, যে এরকম একটা বালতি নিয়েছো, এরকম একটা বালতি মতো একটা কিছু আঁকছি, পুরো বালতি মনে হবে না হয়তো, এরকম উল্টোনো বালতি, এটা হচ্ছে হাতল, এগুলোতে জল দিয়েছি, জলটা আছে দিয়ে একে যদি আবর্তন যদি করা হয় তাহলে তার ওজনটা নিচের দিকে কাজ করবে, আর এই জলের জন্য দেখো অপকেন্দ্র বলটা বাইরের দিকে কাজ করবে। এখানে যদি এই অপকেন্দ্র বলটা > mg হয় তাহলে বালতির জলটা নিচে পড়বে না, ওখানে যেমন লেস দেন ছিল এখানে গ্রেটার দেন। যত জোরে তুমি বালতিটাকে ঘোরাবে, যত জোরে তুমি ঘোরাবে জলটা নিচে পড়ার সম্ভাবনা কম থাকবে। জলটা নিশ্চয় দেখতে পাচ্ছ, আমি যদি এইভাবে জোরে ঘোরাই দেখো তুমি দেখবে জলটা উপরই আছে, দেখছো জলটা উপরই আছে, জলটা কিন্তু নামছে না। ধরো এটা বোতলটা মুখটা, এটা খুব বড় বোতল, হয়তো জলটা পড়ে যেতে পারে খানিকটা, তাহলে তুমি দেখো, হ্যাঁ, তাহলে এই যে তুমি ঘোরাচ্ছ তো মুখটা খোলা অবস্থায় তুমি ঘোরাচ্ছ উপর নিচে, কিন্তু জলটা পড়বে না, কারণ অপকেন্দ্র বলের জন্য জলটা বাইরের দিকে যাবে, ওজনটা কিছু। ঠিক আছে, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা বেশ বড় মুখ বলে জলের বোতল, যেটা প্রমাণ করা যাচ্ছে যে ঘটনাটা ঘটতে চলেছে। হ্যাঁ, মানে গতিবেগের মানটা যদি, অপকেন্দ্র বলের মানটা যদি ওজনের থেকে বেশি হয় তাহলে জলটা নিচে পড়বে। আর একটা দেখো, দেখবে এরকম একটা চোঙাকৃতির পাত্র নিয়ে সার্কাসের মডেলটা বলতে হবে, 1 মিনিট টাইম।